হ্যালো এভরিবডি। আজ 23শে জানুয়ারির গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে প্রশ্ন উত্তর আজ আমরা প্র্যাকটিস করতে চলেছি। তো অবশ্যই সকলে শেষ পর্যন্ত এই সেশনটিকে দেখতে থাকবে। আর অবশ্যই যারা ক্লাসে যুক্ত হচ্ছে এখনও লাইক না করলে ক্লাসটিতে দ্রুত লাইক করে ফেলো। আজকের সেশনটি তোমাদের জন্যই কিন্তু আমি আপলোড করেছি। লেটস স্টার্ট। আজকের প্রথম আমরা প্রশ্ন উত্তরে আসবো, তার আগে বলে রাখি দ্য ওয়ে অফ সলিউশনের ইনিশিয়েটিভ TWS একাডেমি অ্যাপ, সেখানে যদি তোমরা এখনো যুক্ত না হয়ে থাকো আজই যুক্ত হও। সমস্ত প্রিপারেশান একদমই শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের প্রিপারেশান দেওয়া হয়ে থাকে এই TWS একাডেমি অ্যাপের মাধ্যমে। সো দ্রুত ডাউনলোড করো TWS একাডেমি অ্যাপ এবং তোমার পছন্দ মতো ব্যাচে অ্যাডমিশন নিয়ে ফেলো। লেটস স্টার্ট। আজকের আমাদের প্রথম প্রশ্ন, কোন দল প্রথমবারের মতো বিজয় হাজারে ট্রফি 2025-26 শিরোপা জিতেছে? 2025-26 জন্য বিজয় হাজারে ট্রফি, এটা তোমরা নিশ্চয়ই জানো, একটা ক্রিকেট টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফি। এটা আমাদের ভারতবর্ষের একটা ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট। এই বিজয় হাজারে ট্রফিটা 2025-26 সিজনের জন্য জিতেছে বিদর্ভ। প্রথমবারের জন্য তারা জিতেছে বিজয় হাজারে ট্রফি। বিদর্ভ উইন টাইটেল আফটার বিটিং সৌরাষ্ট্র, তারা ফাইনালে সৌরাষ্ট্রকে হারিয়ে এই বছরের কিন্তু যে বিজয় হাজারে ট্রফি সেটা জিতেছে। নেক্সট কোশ্চেন, প্রতি বছর কোন তারিখে পরাক্রম দিবস পালিত হয়ে থাকে? প্রতি বছরেই আমরা কোন দিনটাতে পরাক্রম দিবস পালন করি? প্রতি বছরে 23শে জানুয়ারি পরাক্রম দিবস পালন করা হয় ভারতবর্ষে। সুভাষচন্দ্র বোস জয়ন্তী, অলসো নোন অ্যাজ পরাক্রম দিবস অর দ্য ডে অফ ভ্যালর। তো সুভাষচন্দ্র বসুর জন্মদিন, যে দিনটা ভারতবর্ষে পরাক্রম দিবস বা আমাদের ভারতবর্ষের বীরত্ব দিবস হিসাবে পালন করা হয়ে থাকে, ইজ অবজার্ভড অ্যানুয়ালি ইন ইন্ডিয়া টু অনার ওয়ান অফ দ্য ইন্ডিয়াস স্টেমড ফ্রিডম ফাইটার্স, নেতাজি সুভাষচন্দ্র বোস। তো ভারতের অন্যতম একজন শ্রদ্ধেয় স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বোস এবং তার যে আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামে ফ্রিডম স্ট্রাগলে যে অবদান, সেটাকে স্মরণে রেখেই আমরা তার জন্মদিনটাকে পরাক্রম দিবস হিসাবে পালন করি। পরের প্রশ্ন, সম্প্রতি ভারত ও ইউএইর মধ্যে স্বাক্ষরিত হওয়া ঐতিহাসিক বাণিজ্য চুক্তিটির নাম কি? রাইট অ্যান্সার হচ্ছে CEPA, কেপা। কেপা ভারত এবং ইউএইর মধ্যে স্বাক্ষরিত হওয়া বাণিজ্য চুক্তিটির নাম। ইন্ডিয়া ইউএই সেট $200 billion ট্রেড টার্গেট বাই 2032 as PM Modi and Sheikh Mohammed bin Zayed Al Nahyan deepen strategic partnership. সো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যিনি ইউএইর প্রধানমন্ত্রী আছেন শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, তিনি বর্তমানে আমাদের ভারত ভিজিটে আছেন। তো তারা দুজনে মিলে রিসেন্টলি $200 বিলিয়ন বাণিজ্য করার লক্ষ্যমাত্রা বা টার্গেট সেট করেছে 2032 সালের মধ্যে। ওকে, যেখানে আমাদের দুটো দেশের মধ্যে কৌশলগত এবং যে অংশীদারিত্ব বাণিজ্য, সেটার উপরে কিন্তু জোর দেওয়া হচ্ছে বা সেই ক্ষেত্রটাতে জোর দেওয়া হচ্ছে। কেপার ফুল ফর্মটা কি? কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট। অলরাইট, চলো পরেরটা দেখি। 2025 সালে কোন সংস্থা তাদের সেল ব্রডকাস্ট সলিউশনের জন্য স্কচ অ্যাওয়ার্ড জিতেছে? স্কচ অ্যাওয়ার্ড হচ্ছে একটা পুরস্কারের নাম। এই স্কচ পুরস্কারটি রিসেন্টলি কোন সংস্থা জিতেছে? ইসরো, ডিআরডিও, CDOT এবং BSNL। চারটে তোমরা অপশান দেখতে পাচ্ছ। আজকের আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের শেষান্তিতে তুমি যদি এখনো লাইক না করে থাকো, দ্রুত একটা করে লাইক করে ফেলো সকলে এই ভিডিওটিতে। চলো, আজকের 4 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সে কি বলা হচ্ছে, CDOT বলে একটা কোম্পানি, তারা তাদের সেল ব্রডকাস্ট সলিউশনের জন্য স্কচ অ্যাওয়ার্ড জিতেছে রিসেন্টলি আমরা যদি দেখি 2025 সালে ডুরিং দ্য 104th স্কচ সামিট ফর দিস সেল ব্রডকাস্ট সলিউশন, এই সেল ব্রডকাস্ট সলিউশনের জন্য স্কচ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। স্কচের 104তম একটা শীর্ষ সম্মেলন, সেখানে কাকে দেওয়া হয়েছে? সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিম্যাটিক্স
যেটাকে আমরা সি ডট বলছি, তারা এই অ্যাওয়ার্ডটা কিন্তু রিসেন্টলি রিসিভ করেছেন। অলরাইট, নেক্সট হচ্ছে 2026 সালের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, যেটাকে আমরা WEF বলছি, সুইজারল্যান্ডের হেডকোয়ার্টার আছে এই। আর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বর্তমানে একটা সামিট চলছে, প্রতি বছরের অ্যানুয়াল সামিট। এটা নিয়ে পরের দিনে আমি একটা কারেন্ট অ্যাফেয়ার্স রাখবো অবশ্যই। তো 2026 সালের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে কোন রাজ্য সরকার 14.50 লক্ষ কোটি 14.50 লক্ষ কোটি টাকা বিনিয়োগের চুক্তি স্বাক্ষর করেছে? রিসেন্টলি সেটি হচ্ছে মহারাষ্ট্র এবং WEF এর মধ্যে একটা চুক্তি, টাকা বিনিয়োগের চুক্তি স্বাক্ষর হয়েছে। কত সেটা? 14.50। ওকে, রিসেন্টলি আমরা যদি দেখি মহারাষ্ট্র সায়েন্স 14.50 লাখ করোড় অ্যাট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ইন দাভোস। তো বর্তমানে দাভোসে একটা কিন্তু তোমার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটা সামিট চলছে। সেই সামিটে ডিয়ার স্টুডেন্টস, মহারাষ্ট্র এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মধ্যে 19টা চুক্তি বা মৌ স্বাক্ষর হয়েছে, যেটাকে আমরা দেখতে পাচ্ছি। মৌটার যে ভ্যালুয়েশন, সেই মৌটার ভ্যালুয়েশন হচ্ছে 14.50 লক্ষ কোটি টাকা, যেখানে এই টাকার 19টা মৌ স্বাক্ষর করেছে WEF এর সাথে। ভারতীয় নারী ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? আমাদের ভারতবর্ষের যে নারী ফুটবল টিম আছে, পুরুষ ফুটবল টিমের বর্তমান কোচ আমরা জানি খালিদ জামিল, কিন্তু নারী ফুটবল দলের বর্তমান প্রধান কোচ হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তিনি হচ্ছেন অ্যামেলিয়া ভালভার্দে। অ্যামেলিয়া ভালভার্দে অ্যাপয়েন্টেড অ্যাজ কোচ অফ সিনিয়র ইন্ডিয়ান ওমেন্স ফুটবল টিম। তো ভারতের যে সিনিয়র মহিলা ফুটবল দল আছে তার বর্তমান কোচ হিসাবে অ্যামেলিয়া ভালভার্দেকে রিসেন্টলি অ্যাপয়েন্ট করা হয়েছে। সম্প্রতি কে টানা 7ম মেয়াদের জন্য উগান্ডার প্রেসিডেন্ট হিসাবে পুনর্নির্বাচিত হয়েছেন? উগান্ডা, আফ্রিকান কান্ট্রি উগান্ডার 7ম মেয়াদের জন্য যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি হলেন ইয়োয়েরি মুসেভেনি। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। ইয়োয়েরি মুসেভেনি, তিনি উগান্ডাস প্রেসিডেন্ট, হ্যাজ বিন রি-ইলেক্টেড টু এ 7 টার্ম। 7 বারের জন্য পরপর তিনি এখানে নির্বাচিত হয়েছেন। চলো, আচ্ছা তোমাদের এখান থেকে একটা বাড়ির কাজ দিই, তোমরা বলবে তো দেখি উগান্ডার রাজধানীর নাম কি? এটা তোমাদের একটা এখান থেকে বাড়ির কাজ দেওয়া রইলো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্য থেকে। চলো, আমি 7টাই কারেন্ট অ্যাফেয়ার্স আজ পেয়েছিলাম, যে কটা আমি পেয়েছি সে কটা করিয়ে দিলাম। আমি অযথা আজে বাজে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি 10টা ভরাতে চাইনি, সেটা তোমাদের চাপ হয়ে যাবে। এই কারণে আমি যেগুলো ভ্যালুয়েবল কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, সেগুলো এখানে অ্যাড করেছি। বাকিটা পরের দিন আমরা আলোচনা করব। সো অবশ্যই যারা ক্লাসে যুক্ত হয়েছে সকলে ক্লাসটিতে একটা লাইক করো। দুর্দান্ত এই সেশনটি তোমরা প্রতিদিন পাচ্ছ আমাদের এই চ্যানেলটিতে, অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। আচ্ছা, এবারে চলো আমরা প্রশ্ন উত্তর পর্বে আসবো। তার আগে আরও একবার বলে রাখি, TWS একাডেমি অ্যাপে স্পেশাল অফারের মাধ্যমে আমাদের কিন্তু ব্যাচ সেখানে প্রোভাইড করা হচ্ছে, তুমি ব্যাচে ভর্তি হতে পারো। অনগোয়িং সবসময় মোটামুটি কোনো না কোনো ব্যাচ চলে। বর্তমানে WEP KP ফাউন্ডেশন ব্যাচ খুব এফেক্টিভ একটা ব্যাচ, জিডির ব্যাচ খুব এফেক্টিভ। WBCS লাইক এই ধরনের পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচে আসতে পারো 6.0-তে। চলো, পরের আমাদের আজকের জিকে প্রশ্ন উত্তর সেশনে কি বলা হচ্ছে। প্রথম প্রশ্ন, কোন বিলের ক্ষেত্রে সংসদের যৌথ অধিবেশন বা জয়েন্ট সিটিং ডাকা যায় না? তোমরা নিশ্চয়ই জানো, জরুরি কোনো একটা বিষয়ের কারণে, জরুরি কোনো একটা বিলের কারণে কিন্তু সংসদে, হ্যাঁ, সাধারণত জয়েন্ট যে পার্লামেন্টারি সেশন, যৌথ যে অধিবেশন, সেটা কিন্তু ডাকার কথা বলা হয়। এখন এই যে যৌথ অধিবেশন, আমরা জানি এই যৌথ অধিবেশনের ধারা কত একটু জেনে রাখো। যৌথ অধিবেশনের ধারা হচ্ছে 108 নম্বর ধারাতে কিন্তু আমরা যৌথ অধিবেশন পাবো। আর যৌথ অধিবেশন ডাকা যায় না কখন? যৌথ অধিবেশন ডাকা যায় না দুটো বিলের ক্ষেত্রে, অর্থ বিল এবং সংবিধান সংশোধন বিল, অর্থাৎ বি এবং সি দুটোই সঠিক হবে। সংবিধান সংশোধন বিল ভারতের সংবিধানে তোলা যায় আর্টিকেল আমরা যদি দেখি 368 368 ধারা অনুসারে। আর অর্থ বিল হচ্ছে আর্টিকেল কত বলো তো দেখি? অর্থ বিলের আর্টিকেল কত? 110 আর্টিকেল হচ্ছে অর্থ বিলের আর্টিকেল। তাহলে আমরা এখান থেকে জেনে রাখবো এই দুটো বিলের ক্ষেত্রে জয়েন্ট পার্লামেন্টারি সেশন বা জয়েন্ট সিটিং কিন্তু ডাকা যায় না। অলরাইট, চলো এবারে আরেকটা জিনিস মনে রাখো, এই যে যৌথ অধিবেশন হয়, এটা থেকে বেশ কিছু প্রশ্ন হয়। যৌথ অধিবেশনের সভাপতি কে হয়? যৌথ অধিবেশনে প্রথমে বলো যৌথ অধিবেশন ডাকে কে?
যৌথ অধিবেশন আহ্বায়ক আহ্বান করেন কে? যৌথ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। হ্যাঁ কি না? যারা কমেন্টে বলে ফেলেছো রাষ্ট্রপতি, একদমই ঠিক হয়েছে, রাষ্ট্রপতি। আচ্ছা, যিনি যৌথ অধিবেশনের সভাপতিত্ব করে থাকেন কে? যৌথ অধিবেশনের সভাপতি কে হয়ে থাকেন? যৌথ অধিবেশনের ক্ষেত্রে যদি দেখি সভাপতি কে হয়? যিনি স্পিকার থাকেন লোকসভার তিনি। তো যৌথ অধিবেশনের সভাপতি তিনি হচ্ছেন। ওকে, চলো এর পরেরটাতে আমরা আসি। এক মিনিট, চলো এর পরেরটা। নেক্সট হচ্ছে মঙ্গল ও বৃহস্পতি, দুটো গ্রহ আমাদের সৌরজগতে আমরা যদি দেখি, প্রথমে সূর্য আসছে, সূর্যের পরে তোমার হচ্ছে বুধ গ্রহ, বুধের পরে শুক্র গ্রহ, তারপরে আমাদের পৃথিবী আছে, তারপরে মঙ্গল আছে, তারপরে আছে তোমার বৃহস্পতি। অনেক বড় গ্রহ বৃহস্পতি, সৌরজগতের পঞ্চম বৃহত্তম, মানে পঞ্চম পজিশনে আসছে, আর বৃহত্তমের দিক থেকে সব থেকে বৃহত্তম। সো এই গ্রহগুলির মাঝখানে, মঙ্গল আর বৃহস্পতির মাঝখানে কিছু এরকম শিলাখণ্ড কিন্তু থাকে, যে শিলাখণ্ডকে বলা হয়ে থাকে গ্রহাণু, আর অনেকগুলো শিলাখণ্ডের দলকে বলা হয়ে থাকে গ্রহাণুপুঞ্জ। এখন এই গ্রহাণুপুঞ্জগুলো, এগুলো মাথায় রাখবে, এগুলো কোনো না কোনো গ্রহের কিন্তু টুকরো, শিলাখণ্ড, এগুলো এখানে কিন্তু জমা হয়ে আছে মঙ্গল আর বৃহস্পতির কক্ষপথের মাঝখানে, যেটা এই গ্রহাণুগুলোও কিন্তু সূর্যকে পরিক্রমণ করে। এটাও কিন্তু সূর্যকে পরিক্রম করে, জেনে রাখবে। চলো পরেরটা দেখি। বেরেলিতে 1857 সালের বিদ্রোহে নেতৃত্ব কে দিয়েছিলেন? 1857 যে বিদ্রোহ, সেটাকে আমরা বলছি সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহ। এখন সিপাহী বিদ্রোহে এক এক জায়গাতে এক একজন ব্যক্তিরা নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু বেরেলিতে কে নেতৃত্ব দিয়েছিলেন? তিনি হচ্ছেন খান বাহাদুর খান। দ্বিতীয় বাহাদুর শাহ, ইনি দিল্লিতে নেতৃত্ব দিয়েছিলেন মহাবিদ্রোহের। সিপাহী বিদ্রোহ মানে মহাবিদ্রোহকে বোঝানো হচ্ছে। কুনওয়ার সিং বিহারের জগদীশপুরে, বিহারের কোথায়? বিহারের জগদীশপুরে। আচ্ছা, আরেকটা জিনিস, বেগম হজরত মহল লখনৌতে নেতৃত্ব দিয়েছিলেন। ওকে, তো এই হচ্ছে বেশ কিছু ব্যক্তি, তারা এক এক জায়গাতে কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন মহাবিদ্রোহের সময়। এটা একটু খাতায় নোট করে রাখবে। বাহাদুর শাহ দিল্লিতে নেতৃত্ব দেয়, হ্যাঁ, কুনওয়ার সিং বিহারের জগদীশপুর, বেগম হজরত মহল লখনৌতে নেতৃত্ব দিয়েছিলেন। ধাতব টেবিলে রাখা 1 কাপ গরম চা কোন পদ্ধতিতে ঠান্ডা হয়? একটা ধাতব টেবিলের উপরে তুমি 1 কাপ গরম চা রাখলে সেই চাটা কিভাবে ঠান্ডা হবে? পরিচলন পদ্ধতিতে, বিকিরণ পদ্ধতিতে, পরিবহন পদ্ধতিতে, নাকি সবকটি পদ্ধতিতে? খুব দারুণ একটা প্রশ্ন এটা। দেখো, ধাতব টেবিলের উপরে রাখা একটা পাত্র, সেই পাত্রে চা আছে, সেই চাটা ঠান্ডা হয় বিভিন্ন মাধ্যমে, পরিচলন, বিকিরণ, পরিবহন, 3টে পদ্ধতিতেই। অর্থাৎ অপশন ডি রাইট অ্যান্সার, সবকটি পদ্ধতিতে এখানে ঠান্ডা হয়। আমরা একটু দেখি কিভাবে ঠান্ডা হয়। কাপ, প্রথমে দেখি পরিবহন পদ্ধতির মাধ্যমে যে ঠান্ডা হচ্ছে কিভাবে। পরিবহন পদ্ধতির মাধ্যমে কাপ থেকে টেবিলে কিন্তু এখানে তাপ স্থানান্তর হচ্ছে। সরাসরি স্পর্শের কারণে ধাতব টেবিল তাপ চুষে নেবে, যেহেতু ধাতব টেবিল তো অবশ্যই চায়ের পাত্রের থেকে নিশ্চয়ই ঠান্ডা হবে, কারণ চায়ের পাত্রে সবে সবে গরম চা দেওয়া হয়েছে। তো এখানে গরম পাত্র থেকে ঠান্ডা পাত্রে বা ঠান্ডা টেবিলে কিন্তু তাপ স্থানান্তর হচ্ছে বা তাপ চুষে নিচ্ছে টেবিলটা। তো এখানে তাপ যে শুষে নিচ্ছে, এটাকে আমরা বলছি কি? পরিবহন পদ্ধতি। আচ্ছা, চা থেকে বাতাসে এক ধরনের কিন্তু এখানে আমরা দেখব পরিচলন পদ্ধতির মাধ্যমে তোমার ঠান্ডা হবে, বা পরিচলন বা বাষ্পীভবন। বাতাস গরম হয়ে উপরে উঠে যাবে এবং বাষ্পীভবনের ফলে ঠান্ডা হয়ে যাবে চাটা। এছাড়া কাপ থেকে চারপাশে যে অঞ্চল আছে, কাপের চারিপাশের অঞ্চল, সেখানে একটু হাত দিলে বুঝতে পারবে, একটু গরম গরম ফিল হবে। কেন? কারণ বিকিরণের কারণে কাপের গা থেকে তাপ তরঙ্গ আকারে চারিদিকে ছড়িয়ে পড়বে, এটাকে আমরা বিকিরণ বলবো, বিকিরণ পদ্ধতি। সো 3টে পদ্ধতিতেই কিন্তু চাটা এখানে ঠান্ডা হচ্ছে।
বাবা স্যার চা নিয়ে এত ফিলোসফি এত সায়েন্স, একদমই চা নিয়ে এত সায়েন্স, যেটা আমাদের চায়ের দোকানের দাদুরা কিন্তু জানে না। ওকে, চলো পরেরটা দেখি। নেক্সট, চায়ের দোকানের দাদুরা কিন্তু প্রচুর জিনিস নিয়ে আলোচনা করে, রাজনীতি থেকে শুরু করে প্রচুর জিনিস নিয়ে আলোচনা করে। হ্যাঁ, সকালে শুরু হয় আর একদমই সেই সন্ধ্যার, মানে শুধু দাদু বলছি কেন, কাকু, এখনকার দিনে মানে ইয়াং ছেলেরাও চার দোকানে যারা বসে, হ্যাঁ সকালবেলাতে শুরু হয় আর একদমই সেই রাত 11টা পর্যন্ত চলে মোটামুটি, কখনো শেষ হয় না আলোচনাটা, টানা চলে, আবার সকালবেলা পরের দিনে সকালে শুরু হয় আবার চলে, মানে সারা দুনিয়ার ফিলোসফার সেখানে। যাই হোক, জাস্ট কিডিং গাইস। পরেরটা, গ্রিকদের লেখায় কাকে সেন্ড্রোকোট্টাস হিসাবে উল্লেখ করা হয়েছে? সেন্ড্রোকোট্টাস আমরা বলেছি চন্দ্রগুপ্তকে, চন্দ্রগুপ্ত মৌর্যকে গ্রিকদের লেখায়। অলরাইট, চলো নেক্সট হচ্ছে চা উৎপাদন, যেটা আবার চা চলে এসেছে এখানে। চা উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতের স্থান কত? চা উৎপাদনে পশ্চিমবঙ্গের ভারতে স্থান কত? রাইট অ্যান্সার হচ্ছে দ্বিতীয়। তাহলে প্রথম কারা? প্রথম চা উৎপাদক রাজ্য কারা? সবচেয়ে বেশি পরিমাণে চা উৎপাদন করে যে রাজ্যটি, সেটা হচ্ছে আমাদেরই একটা প্রতিবেশী রাজ্য, অসম রাজ্য। আর সবচেয়ে যদি সেকেন্ড লার্জেস্ট দেখি, সেটা হচ্ছে দার্জিলিং চা। দার্জিলিং চাটা কিন্তু প্রথম আমরা যদি দেখি ভারতের জিআই ট্যাগ পাওয়া বা প্রাপ্ত একটা পণ্য। প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি, বা যেটাকে আমরা বলছি আমাদের যে গণপরিষদ ছিল, সেখানে একটা প্রাদেশিক কমিটি ছিল, ঠিক আছে? সেই প্রাদেশিক কমিটির কথা বলা হচ্ছে, প্রাদেশিক শাসন কমিটি বা প্রাদেশিক কমিটি। এই প্রাদেশিক কমিটির চেয়ারম্যান কে ছিলেন? বি আর আম্বেদকর খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন, রাজেন্দ্র প্রসাদ স্টিয়ারিং কমিটির মধ্যে ছিলেন। তাহলে পড়ে থাকছে কে এম মুন্সি আর সর্দার বল্লভভাই প্যাটেল, তাই তো? তাহলে উত্তর কি হবে বলো? রাইট অ্যান্সার করবো কি? অ্যান্সার হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। ওকে, যিনি পরবর্তীতে প্রথম ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন, প্রথম স্বরাষ্ট্র মন্ত্রী আমাদের ভারতের। চলো এর পরেরটা প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের জনক বলে কে পরিচিত ছিলেন? জাতীয় কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, জাতীয় কংগ্রেস, তিনি হচ্ছেন জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা। কে তিনি? তিনি হচ্ছেন এ ও হিউম বা অ্যালান অক্টেভিয়ান হিউম। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন প্রতিষ্ঠাতা, তাই তো? কত সালে প্রতিষ্ঠা করেছিলেন? 1885 সালে আমরা দেখব তিনি জাতীয় কংগ্রেসকে প্রতিষ্ঠা করেছেন। তো সেই জাতীয় কংগ্রেসের জনক তাকে আমরা বলছি। এর পরেরটা, ব্ল্যাক ফ্রাইডে ছবিটির পরিচালককে? ব্ল্যাক ফ্রাইডে হচ্ছে ভারতবর্ষের একটি সিনেমা, খুব উল্লেখযোগ্য সিনেমা। তো এই সিনেমাটি কে নির্দেশনা দিয়েছিলেন বা পরিচালক কে ছিলেন, এই সিনেমার ডিরেক্টর কে ছিলেন? ব্ল্যাক ফ্রাইডে সিনেমার পরিচালক ছিলেন অনুরাগ কাশ্যপ। নাইট্রোজেন ও কার্বন মনোক্সাইড গ্যাসের সংমিশ্রণকে কি বলে? চলো খুব দারুণ আরো একটা প্রশ্ন পেয়েছি, নাইট্রোজেন এবং কার্বন মনোক্সাইড। ওকে, তো এই দুটো গ্যাসের আমরা সংমিশ্রণকে কি বলবো? এই দুটো গ্যাসের সংমিশ্রণকে বলা হচ্ছে প্রোডিউসার গ্যাস, প্রোডিউসার গ্যাস। ওকে, দেখো প্রোডিউসার গ্যাস হলো একটি গুরুত্বপূর্ণ শিল্পজাত জ্বালানি গ্যাস, যা মূলত নাইট্রোজেন ও কার্বন ডাই অক্সাইডের সংমিশ্রণ। শুধু নাইট্রোজেন কার্বন ডাই অক্সাইড থাকে তা নয়, এর সাথে সামান্য কার্বনও থাকে। ওকে, এরপরে যদি আমরা দেখি এখানে, এটি সাধারণত লোহিত লোহিত তপ্ত কয়লা বা কোকের উপর দিয়ে নিয়ন্ত্রিত বায়ু ও সামান্য পরিমাণ জলীয় বাষ্প প্রবাহিত করে তৈরি করা হয়ে থাকে।
তো এটা তৈরির জন্য কয়লা বা কোকের প্রয়োজন হবে, যেটার উপর দিয়ে নিয়ন্ত্রিত বায়ু সামান্য পরিমাণে জলীয় বাষ্প যদি আমরা প্রবাহিত করি তাহলে এই গ্যাসটা তৈরি হবে প্রোডিউসার গ্যাস। প্রোডিউসার গ্যাস কোনো একক গ্যাস নয়, বরং এটি কয়েকটি গ্যাসের সংমিশ্রণ, যার ভিতরে মূলত আমরা দেখব নাইট্রোজেন আর কার্বন মনোক্সাইড থাকে। চলো আজকের একটা বাড়ির কাজ, ভারতের পরিকল্পিত অর্থনৈতিক উন্নয়ন নিম্নলিখিত কোন বছরে শুরু হয়েছিল? মানে ভারতের প্ল্যানিং, অর্থনৈতিক প্ল্যানিংটা কবে শুরু হয়? কমেন্ট বক্সে অবশ্যই সকলে জানাবে এটার উত্তর। যারা ক্লাসে এখনো লাইক করোনি দ্রুত সকলে একটা করে লাইক করে ফেলো দেখি ক্লাসটিতে। নেক্সট প্রশ্ন দেখি, কোয়ার্টজাইট কোন শিলার রূপান্তর রূপ? আচ্ছা, কোয়ার্টজাইট একটা কি রূপান্তরিত শিলা। এখন এখানে কিছু শিলা দেওয়া আছে, কাদা পাথর, বেলে পাথর, চুনা পাথর। এই শিলাগুলো যেন আমরা শুনেছি কোথায়, এগুলো হচ্ছে পাললিক শিলা। পাললিক শিলা। তো পাললিক শিলা যদি মাটির অভ্যন্তরে বা কোনো একটা স্থানে আটকা পড়ে বছরের পর বছর থাকে, তো এটা চাপে তাপে পরিবর্তন হয়ে যেতে পারে। তো এই শিলাগুলো পরিবর্তিত হয়। ওকে, যেমন বেলে পাথর, এটা পরিবর্তিত হয়ে আমরা দেখব কি হয়। তোমার বেলে পাথর, এখানে প্রাথমিক শিলা বলতে এখানে কিন্তু আগ্নেয় শিলাকে বোঝানো হয়নি, প্রাথমিক মানে যেটা মূল শিলা আর কি, মূল শিলা। হ্যাঁ, আচ্ছা, প্রাথমিক পাললিক শিলা লেখা আছে, তাহলে ঠিক আছে। না হলে আবার সাধারণত যেটা আগ্নেয় শিলা হয় সেটাকে আবার প্রাথমিক শিলাও বলা হয়। সো এই পাললিক শিলা থেকে রূপান্তরিত হয়ে বেশ কিছু শিলা তৈরি হয়, যেমন চুনা পাথর মার্বেলে হয়। পরীক্ষায় বেশিরভাগ এটাই প্রশ্ন দেয় যে চুনা পাথর কিসে পরিণত হয়? মার্বেলে পরিণত হয়। বেলে পাথর কোয়ার্টজাইট পরিণত হয়। কাদা পাথর বা যেটাকে আমরা শেল বলছি সেটা স্লেটে পরিণত হয়ে থাকে। ওকে, এবারে দেখো ব্যাসল্টও কিন্তু পরিবর্তিত হয়। ব্যাসল্ট অবশ্য কোনো পাললিক শিলা নয়, ব্যাসল্ট হচ্ছে একটা আগ্নেয় শিলা। এর পরিবর্তিত রূপের নাম কি? অ্যামফিবোলাইট। অ্যামফিবোলাইট বলা হয়ে থাকে এটাকে। চলো পরেরটা দেখি, পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর দ্য গ্রেট ব্যারিয়ার রিফ এটি কোথায় আছে? প্রশান্ত মহাসাগরের দক্ষিণ দিকে আর অস্ট্রেলিয়ার উত্তর দিকে। হ্যাঁ, অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব দিকে এটা অবস্থিত আছে। উত্তর পূর্ব দিকে অবস্থিত আছে অস্ট্রেলিয়ার এই গ্রেট ব্যারিয়ার রিফটা। এটা আসলে একটা কি প্রবাল প্রাচীর। নেক্সট, প্রতাপগড়ের যুদ্ধে ছত্রপতি শিবাজী নিম্নলিখিত কাকে হত্যা করেছিলেন? প্রতাপগড়ের যুদ্ধ, এই যুদ্ধটা হয়েছিল মারাঠা ও আরেকদিকে ছিল বিজাপুর রাজ্য বা বিজাপুর সালতানাত। তো এদের মধ্যে হয়েছিল একটা বিখ্যাত যুদ্ধ যেটাকে আমরা বলছি প্রতাপগড়ের যুদ্ধ। এখন এই প্রতাপগড়ের যুদ্ধটাতে দেয়ার স্টুডেন্টস যদি দেখি, শিবাজি একজনকে হত্যা করেছিলেন, তিনি হচ্ছেন আফজাল খান। আফজাল খান কে ছিলেন? আফজাল খান ছিলেন আদিল শাহী বলে একটা বংশ ছিল বিজাপুরে। আদিল শাহী বংশের সেনাপতি। ঠিক আছে, আদিল শাহী বংশের সেনাপতি কে ছিলেন? সেটা হচ্ছে আফজাল খান। আদিল শাহী বংশ কোথায় রাজত্ব করেছিল? এরা হচ্ছে স্টুডেন্টস বিজাপুর রাজ্যের আদিল শাহী বংশ। অলরাইট, তো আফজাল খানকে হত্যা করেছিলেন শিবাজি। নালীতন্ত্র কোন পর্বের প্রাণীদের প্রধান বৈশিষ্ট্য? নালীতন্ত্র এক ধরনের প্রাণীদের আমরা দেখতে পাই। কোন পর্বের প্রাণীদের আমরা দেখতে পাই? পরিফেরা, নিডারিয়া, মোলাস্কা এবং আরেকটা হচ্ছে ল্যান্সলেট। রাইট অ্যান্সার কি হবে এখানে? নালীতন্ত্র বিশেষ করে দেখা যায় পরিফেরাদের। পরিফেরা পর্বের একটা প্রাণীর উদাহরণ বলো তো দেখি দ্রুত। আমি 2 মিনিট দাঁড়াচ্ছি, 2 মিনিট বলছি, কিছুক্ষণ অপেক্ষা করছি, কমেন্ট করে সকলে জানাও দেখি পরিফেরা পর্বের প্রাণীকে। আমি কিন্তু আগেও পড়িয়েছি তোমাদের, পরিফেরা, মোলাস্কা, নিডারিয়া। ল্যান্সলেটটা বলাইনি। ল্যান্সলেট হচ্ছে এক ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র
সমুদ্র প্রাণী বা সামুদ্রিক প্রাণী, হ্যাঁ, হচ্ছে ল্যান্ডস্লেট। আচ্ছা, যদি আমরা বলি পরিফেরা পর্বের প্রাণী হচ্ছে স্পঞ্জ, তাহলে কি বলবে? একদমই ঠিক, স্পঞ্জ হচ্ছে পরিফেরা পর্বের। নিডারিয়া পর্বে কি আছে? নিডারিয়া পর্বের মধ্যে জেলিফিশ আছে, জেলিফিশ এই পর্বের প্রাণীর মধ্যে পড়ছে। মোলাস্কা পর্বের মধ্যে শামুক, ঝিনুক, শামুক এবং ঝিনুকরা এই পর্বের মধ্যে পড়ে। চলে এবারে আরেকটা তথ্য এখান থেকে দেখে রাখি, জীববিজ্ঞানে নালীতন্ত্র বা ক্যানাল সিস্টেম বলতে সাধারণত সাধারণত পরিফেরা পর্বের প্রাণী বা স্পঞ্জদের দেহের ভিতরে থাকা জলের চলাচলের একটি বিশেষ পথকে বোঝায়। এটি তাদের জীবন ধারণের জন্য অপরিহার্য। এটা পরিফেরাদের দেহে থাকবেই, অপরিহার্য। কোন কেন্দ্রশাসিত অঞ্চলের নিজস্ব উচ্চ আদালত বা হাইকোর্ট আছে? ভারতে আমরা জানি টোটাল ভারতে মোট 25টি হাইকোর্ট আছে। কতগুলি হাইকোর্ট আছে? 25টি হাইকোর্ট আছে। তো ভারতবর্ষে যে 25টি হাইকোর্ট আছে আমরা যদি দেখি, তো ভারতবর্ষে কেন্দ্রশাসিত অঞ্চল আর রাজ্য সবাইকেই কিন্তু হাইকোর্টের অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে সংবিধানে। তো সেই অনুসারে 28টি রাজ্য প্লাস 8টি কেন্দ্রশাসিত অঞ্চল, মানে প্রায় তোমার হচ্ছে 36টি তোমার হাইকোর্টের প্রয়োজন হবে, কিন্তু আছে তো 25টি, তাই তো। সো কিছু কিছু রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলের একই কমন হাইকোর্ট থাকে, কিন্তু এখানে কিছু কেন্দ্রশাসিত অঞ্চলের নিজস্ব হাইকোর্ট আছে। যেমন দিল্লির নিজস্ব হাইকোর্ট আছে, 1966 1966-তে স্থাপিত হয়, 1966-তে স্থাপিত হয়। স্যার লাদাখের কি আছে নিজস্ব হাইকোর্ট? দেখো লাদাখের নিজস্ব হাইকোর্ট নেই, তবে জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের নিজস্ব হাইকোর্ট আছে। জম্মু কাশ্মীর ও লাদাখের জন্য একটাই হাইকোর্ট, যেটা জম্মু কাশ্মীর অবস্থিত। তো আমি এটাকে উত্তর লাদাখকে নিচ্ছি না, মানে এখানে একটাই কেন্দ্রশাসিত অঞ্চল যার নিজস্ব হাইকোর্ট, সেটা হচ্ছে দিল্লি, কারণ লাদাখের নিজস্ব কোনো হাইকোর্ট আপাতত নেই। পরিপাকতন্ত্রে প্রথম কার্বোহাইড্রেট পরিপাক কোথায় শুরু হয় কোথায়? আমাদের পরিপাকতন্ত্রে প্রথম কার্বোহাইড্রেট বা শর্করা যেটা হয়, সেটা কোথায় প্রথম পরিপাক হওয়া শুরু হয়? সেটা হচ্ছে মুখগহ্বরে। ভুল আছে এটা, মুখগহ্বর, হ্যাঁ, আমাদের মুখগহ্বর থেকেই শুরু হয়, কারণ আমরা জানি মুখগহ্বরের লালাই অ্যামাইলেস, টায়ালিন, স্টার্চ আংশিক ভেঙে মল্টোজ তৈরি করতে সাহায্য করে, তাই তো। আচ্ছা, লালা গ্রন্থি দিনে প্রায় 1 লিটার বা তারও বেশি লালা নিঃসরণ করতে পারে। মুখের পিএইচ প্রায় 6.8 এর কাছাকাছি থাকে, যা অ্যামাইলেসের জন্য উপযোগী। সো এটা আমাদের কি করে? মুখগহ্বরে স্টার্চকে, কার্বোহাইড্রেটকে ভেঙে দেয়। অলরাইট, তো সেখান থেকেই শুরু হচ্ছে কার্বোহাইড্রেটের পরিপাক। এমনকি আমাদের পুরো শরীরের পরিপাক কিন্তু শুরু হয়, তুমি কখনো খাবার খেলে খাবারটার প্রথম পরিপাক যেখান থেকে শুরু হবে সেটা হচ্ছে মুখ। জওহরলাল নেহরু পুরস্কার, এটা কোন নিম্নলিখিত ক্ষেত্রে প্রদান করা হয়? জওহরলাল নেহরু পুরস্কারটি নিম্নলিখিত ক্ষেত্রে প্রদান করা হয়, কোন ক্ষেত্রে? নেহেরু পুরস্কার সম্পর্কে জেনে রাখো। নেহেরু পুরস্কার, নেহেরু পুরস্কারটা কি? নেহেরু পুরস্কারটা 1965-এর দিকে প্রথম দেয়া হয়েছিল মেবি। হ্যাঁ, 1965ই হবে, সেই বছরে দেওয়া হয়েছিল। প্রথম প্রাপক হচ্ছে ইউথান্ড। প্রথম প্রাপক হচ্ছে কে? মায়ানমারের ইউথান্ড। ইউথানকে মায়ানমার দেশের একজন প্রাক্তন রাষ্ট্রপ্রধান ছিলেন। সো তিনি প্রথম এই পুরস্কারটি পেয়েছিলেন। এখন এখান থেকে জেনে রাখো, সেটা হচ্ছে আন্তর্জাতিক বোঝাপড়ার ক্ষেত্রে নেহেরু পুরস্কার দেয়া হয়। আন্তর্জাতিক বোঝাপড়া বা ইন্টারন্যাশনাল বিভিন্ন অ্যাফেয়ার্সের ক্ষেত্রে এটা দেয়া হয়। বাইলাডিলা লৌহ উত্তোলক অঞ্চল নিম্নের কোন রাজ্যে অবস্থিত? ভারতবর্ষের কোন রাজ্যে বাইলাডিলা লৌহ উত্তোলক অঞ্চল আছে? ছত্তিশগড় রাজ্যে। উস্তাদ জাকির হোসেন নিচের কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? উস্তাদ জাকির হোসেন বিখ্যাত একজন বাদ্যযন্ত্র বাদক, মিউজিশিয়ান। তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন?
উস্তাদ জাকির হোসেন যুক্ত ছিলেন তবলার সাথে। হিমালয়ের মধ্য দিয়ে কোন গিরিপথ বিস্তার লাভ করেনি? নাথুলা গিরিপথ, মানা গিরিপথ, রোহটাং গিরিপথ, পালঘাট গিরিপথ। যেটি হিমালয়ের মধ্য দিয়ে প্রবাহিত হয়, হিমালয়ের মধ্য দিয়ে বিস্তৃত হয়নি, সেটি হলো পালঘাট। তাহলে পালঘাট আছে কোথায়? এটা দক্ষিণ ভারতে আছে। দক্ষিণ ভারতে হিমালয় থাকার কথাই নয়, তাহলে এটা পশ্চিম ঘাট পর্বতমালা অঞ্চলে অবস্থিত আছে, পশ্চিম ঘাট অঞ্চলে। এই পালঘাট গিরিপথটি, পালঘাট গিরিপথ বা পালঘাট যে পাসটা আছে, এই পালঘাট গ্যাপটা বা পাসটা দুটি স্থানের মধ্যে যুক্ত করে। সেটা হচ্ছে কেরালা, কেরালা ও তামিলনাড়ুকে সংযুক্ত করে। তামিলনাড়ুকে যুক্ত করে। চলো, এই হচ্ছে আজকের আমাদের ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের চর্চা। এখানেই শেষ করব ক্লাসটি। যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর প্রতিদিনের সেশনটা কিন্তু মনে করে যুক্ত হবে, প্রতিদিনের ক্লাসে যুক্ত হবে। আজ আমি তোমাদের সাথে এতক্ষণ ছিলাম একটা গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে। অবশ্যই শেয়ার করবে, ইম্পর্টেন্ট প্রশ্ন আমি রাখি একটা কারেন্ট অ্যাফেয়ার্স, এবং এই প্রশ্ন উত্তরগুলো দেখেই বুঝতে পারছো বেছে বেছে আমি অনেক কষ্ট করে বেছে বেছে কিন্তু কোশ্চেন অ্যান্সারগুলো নিয়ে আসি। সো অনেক মেহনত থাকে, তো লাইক করতে ভুলবে না। বাই।